Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। শুরু করছি ডার্সি। ভেতরটাতে যেন ভারী অস্ত্র দিয়ে প্রচণ্ড আঘাত করেছে কেউ। দুঃখ আর হতাশায় দম বন্ধ হয়ে এলো ওর। চোখ দুটো জ্বালা করছে, তবু কাঁদতে পারছে না। দুর্বল হওয়ার সময় নয় এখন। প্রচণ্ড টান আর দুশ্চিন্তা, যেটা ওকে জোসেফের সঙ্গী হতে এ পর্যন্ত টেনে এনেছিল, সেটা আবার উপলব্ধি করতে পারছে সোফি। জোসেফকে বাঁচানোর জন্য, ওকে সাহায্য করার জন্য ওর সাথে ছুটে এসেছিল এই কেনসিংটন এসে। অথচ ওর উপস্থিতি কিনা পদে পদে বিপদে ফেলে দিচ্ছে জোসেফকে। গাড়ির সিটে শুয়ে আছে জোসেফ। রক্ত শূন্য, ফ্যাকাশে হয়ে গেছে ওর মুখটা। শ্বাস প্রশ্বাস খুবই ক্ষীণ। ওর পাশে হাঁটু গেড়ে বসে আছেন গ্যারেথ কাকা। ঠোঁট দুটো শক্তভাবে এঁটে বসে আছে ওর। হাতে রক্ত লেগে আছে এখন। ভাইপোর পাটা ব্যান্ডেজ করা মাত্রই শেষ করেছে। সোফি চেষ্টা করেছিল সাহায্য করতে, কিন্তু ওর হাত দুটো এত বেশি কাঁপছিল যে কোনো কাজ করতে পারছিল না সে। তাই গ্যারেথ কাকা ওকে জোসেফের সাথে কথা বলে বলে ওকে সচেতন রাখার দায়িত্ব দিয়েছেন। ওর মাথার পাশে হাঁটু গেড়ে বসে আছে সোফি। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মনে যা আসছে তাই বলে যাচ্ছে। জোসেফ চোখ বন্ধ করে, চোখ মুখ শক্ত করে শুয়ে আছে। খুবই ধীর গতিতে শ্বাস চলছে তার। সোফি জানে না আদৌ ওর জ্ঞান আছে কি নেই। জোসেফের পায়ের দিকে তাকালো সোফি। পায়ের পাতা থেকে মাঝখান পর্যন্ত ব্যান্ডেজে ঢাকা পড়েছে সেই পা। ধপধপে সাদা কাপড়ে লালচে আভা ফুটে উঠতে শুরু করেছে ধীরে ধীরে। পাটা মনে হয় অকেজো হয়ে যাবে। আঙ্কেলের বলা কথাটা কানে বাজছে সোফির এখন। তার ফিলিপ আঙ্কেল একজন দক্ষ চিকিৎসক। একদিন ওর বাসায় বাবার সাথে গিয়েছিল সোফি। দরিদ্র লোকজন, যারা টাকার অভাবে বড় ডাক্তারের কাছে যেতে পারে না, তাদেরকে চিকিৎসা করেন ওর ফিলিপ আঙ্কেল। ওরা যখন ঢুকছে, তখন একজন রোগী ফিরে যাচ্ছিল। তাকে বিদায় জানিয়ে ঘরের দরজাটা বন্ধ করতে করতে বাক্যটা আওড়াচ্ছিলেন ওর ফিলিপ আঙ্কেল। পাটা মনে হচ্ছে কেটে ফেলতে হবে। ওই লোকটার পায়ের অবস্থা জোসেফের থেকে অনেক বেশি ভালো ছিল। স্বামীর কপালে হাত বোলাতে বোলাতে চোখ দুটো বন্ধ করে ফেলল সোফি। মনে মনে প্রার্থনা করতে লাগলো, তুমি ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে জোসেফ, সব কিছু ঠিক হয়ে যাবে। সোফি ভাবছে মনে মনে, ওর পা দুটো যদি অকেজো হয়ে যায়। না, দয়া করো ঈশ্বর, এটাই যেন শেষ ঝামেলা হয়। ওর কিছু হয়ে গেলে আমি বেঁচে থাকতে পারবো না আর। হঠাৎ এই সময় গ্যারেথ কাকার গম্ভীর কণ্ঠস্বর শুনে চমকে উঠল সোফি। শুনল গ্যারেথ কাকা বলছেন, 1 বা 2 ঘন্টা একটু একা থাকতে পারবে? সোফি মাথা তুলে দেখল নিজের রক্তমাখা হাতের দিকে চেয়ে আছেন গ্যারেথ কাকা। সোফি বলতে গেল, আমি আমি গ্যারেথ কাকা বললেন, একটা গাছ আছে, কাটা জায়গায় লাগালে খুব উপকার হয়। এসব বন জঙ্গলে পাওয়া যায় সেগুলো। তুমি যদি একটু একা থাকতে পারো, তাহলে আমি সেই সময়টায়। সোফি সঙ্গে সঙ্গে বলে উঠল, অবশ্যই, আমিও খুঁজতে পারি আপনার সাথে। গ্যারেথ কাকা বললেন, না, বেশি ঝুঁকি হয়ে যায় সেটা। তুমি জোসেফের সাথেই থাকো।
স্বামীর দিকে ফিরে তাকালো সোফি। একই রকম ভঙ্গিতে শুয়ে আছে জোসেফ, তবে শ্বাস প্রশ্বাস কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। মনে হলো যেন ঘুমোচ্ছে সে। মাথা নেড়ে সায় দিল সোফি। উঠে দাঁড়ালেন গ্যারেথ কাকা। কোনো কথা না বলে বেরিয়ে গেলেন। সদর দরজা খোলার শব্দ শোনার জন্য কান পেতেছিল সোফি, কিন্তু শব্দটা ভেসে এলো না। তার বদলে ফিরে এলেন গ্যারেথ কাকা। সোফির পাশে দুটো জিনিস রাখলেন মেঝেতে। বললেন, সাবধান থাকাটাই ভালো। তারপর কাঁচ ঝাঁকানি দিয়ে বেরিয়ে গেলেন। সদর দরজা খোলার পর আবার বন্ধ হওয়ার শব্দ শুনতে পেল সোফি। জিনিস দুটো এবার দেখতে পেল সে। একটা পিস্তল আর একটা লম্বা পুরনো ছুরি দেওয়া হয়েছে ওকে। ঝুঁকে জোসেফের গালে ঠোঁট ছোঁয়ালো সোফি। একটুও নড়ল না জোসেফ। মিস বিশপকে এত রাগান্বিত দেখাচ্ছিল কেন? সিঁড়ির মাথায় এসে দাঁড়ানো হিংস্র ছায়ামূর্তিটার কথা মনে পড়ছে সোফির। কিরকম কুটিল হিংস্র একটা হাসি ফুটে উঠেছিল তার ঠোঁটে। রাগ হলো সোফির। এখন ওর মনে হচ্ছে ওটাকে সমাধি না দিলে ভালো হতো। আমি তো ভেবেছিলাম মৃত্যুর পর সব আত্মা শুধু শান্তিই চায়, কিন্তু ভুল করেছি। ওর হাড়গুলো ওভাবে ফেলে রাখলেই ভালো হতো। পাখিতে এসে ঠোকরাতো, সেটাই ভালো হতো। একটা হিংসুটে মহিলা। গাল বেয়ে ঝরে পড়া অশ্রুটা হাত দিয়ে মুছে ফেলল সোফি। দুঃখের আগে কাঁপছে ওর হাতটা। জায়গাটা কত নির্জন, এরকম করে কখনো আগে অনুভব করেনি সে। ওই ঘোড়ার গাড়িটা ফেরত না আসা পর্যন্ত ওরা জোসেফকে ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারবে না। আর তাও কিনা একটা পুরো দিন জার্নি করে পৌঁছতে হবে সবচেয়ে কাছের শহর পর্যন্ত। আর সেই শহরটাতেও কেবল ছোট একটা পানশালা আর একটা অতিথিশালাই রয়েছে শুধু। ওখানে কি চিকিৎসা পাবে ওরা? এই সময় কাতরে উঠল জোসেফ। একটু নড়ে চড়ে উঠল। তার মাথার চুলে হাত বোলালো সোফি। মৃদু স্বরে ওকে আশ্বস্ত করার চেষ্টা করল। আস্তে আস্তে শান্ত হয়ে গেল জোসেফ আবার। কেনসিংটন দুর্গের সদর দরজা খোলার শব্দ শুনতে পেল সোফি। মনে হলো গ্যারেথ কাকা চলে এসেছেন। আশা নিয়ে ওদিকে চেয়ে রইল সে। যত দেরি হবে ভেবেছিলাম ততটা দেরি হয়নি। গ্যারেথ কাকা পেয়ে গেছেন গাছটা। কিন্তু কেউ এলো না ওর কাছে। কোনো পায়ের শব্দ সদর দরজার দিক থেকে ভেসে এলো না। হতবাক সোফি উঠে দরজার দিকে এগুলো পায়ে পায়ে। হল রুমে উঁকি মারল। দেখলো সেটাও শূন্য, কেউ নেই কোথাও। সোফি ডাকলো, গ্যারেথ কাকা? কোনো উত্তর নেই। হাতের লোমগুলো এবার দাঁড়িয়ে পড়ল সোফি। উঠে জোসেফের কাছে ফিরে এলো তাড়াতাড়ি। ছায়া ঘন কোণগুলো দেখলো নতুন করে। সাবধানী ভাব জেগে উঠেছে ওর ভেতরে। মিস বিশপের পোর্ট্রেটটাকে দেখে মনে হচ্ছে ওই মহিলা যেন চেয়ে আছেন পোর্ট্রেটের ভেতর থেকে। ধূসর চোখগুলো চকচক করছে আলোতে। জানলায় এই সময় চোখ গেল সোফি। বাইরে যেন কাউকে হাঁটতে দেখলো এই মাত্র। খুব দ্রুত হার্টবিট শুরু হয়েছে সোফি। তাড়াতাড়ি জানলার দিকে দৌড়ে গেল সে। ময়লা আর পুরনো হয়ে যাওয়ায় ঝাপসা হয়ে আছে কাঁচটা। দুটো কাঁচ ভেঙেও গেছে। নাক থেকে যা না যাওয়া পর্যন্ত সে ঝুঁকতে থাকলো সামনের দিকে। হ্যাঁ, সত্যি হেঁটে যাচ্ছে কেউ। তীক্ষ্ণ শ্বাস টানলো সোফি। কালো চুল আর পোশাকটা চিনতে পেরেছে। কোথায় যাচ্ছে এলিস? জঙ্গলে? না, গাছপালার ফাঁকে ওই সাঁকোটার দিকে এগোচ্ছে সে। দুশ্চিন্তা জেগে উঠল এবার সোফির মনে। জোসেফের দিকে ঘুরে তাকালো সে একবার। এখনো জ্ঞান ফেরেনি তার স্বামীর।
ভীষণভাবে জখম হয়ে রয়েছে ওর পাটা। ওর নড়তে পারার কথা চিন্তাও করা যায় না। ক্যারেত কাকা হয়তো জঙ্গলে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছেন এখনো ওষুধি গাছ, কিন্তু ঠিক কোথায় আছেন তিনি সেটাও জানে না সোফি। ওকে ফিরিয়ে আনতে হবে। জানলার কাছ থেকে সরে এলো সোফি, তারপর থমকে দাঁড়ালো। না, ওকে অনুসরণ করা পাগলামি। ও তো এলিস না, ও তো আসলে ওর শরীরের ভর করে থাকা গ্রিমলক। চোখ বন্ধ করে মাথা ঝাঁকালো সোফি, কিন্তু তবু তো ওই শরীরটা এলিসেরই। হয়তো নিজের স্ববশে নেই মেয়েটা, তবু তো শরীরটা এলিসের। জোসেফ হলে ওর পেছনে যেত, আমিও তাই করব। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিল সোফি। মেঝে থেকে পিস্তল আর ছুরিটা তুলে নিল সে, তারপর 2 পকেটে 2টো জিনিস ঢুকিয়ে নিল। আর ঠিক এই সময় জোসেফ নড়ে উঠল। ভ্রু জোড়া কুঁচকে উঠেছে ওর। ওর দিকে একটু এগিয়ে গেল সোফি, আলতো করে ঠোঁট ছোঁয়ালো স্বামীর গালে। ফিস ফিস করে অচেতন জোসেফের কানে কানে সে বলল, এক্ষুনি ফিরে আসবো আমি। বুকের ভেতর কষ্ট হচ্ছে ওর ভীষণ। আশা করলো যে ও না ফেরা পর্যন্ত জ্ঞান ফিরে আসবে না জোসেফের। ভালো থেকো, ফিস ফিস করে কথাটা বলে সোফি এবার উঠে দাঁড়ালো। দরজা দিয়ে বের হয়ে গেল সে। সদর দরজা এখনো খোলা, ওই পথ ধরেই বেরিয়ে এসেছিল এলিস। বাইরে এসে চোখ পিট পিট করে চারিদিকে একবার তাকালো সোফি। জল ভরা মেঘগুলো ঢেকে রেখেছে আকাশটাকে। ঝিরঝির করে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। লম্বা করে একবার শ্বাস টানলো সোফি। বুক ভরে ঠান্ডা বাতাস টেনে নিল। তারপর ওর স্কার্টটা একটু তুলে ধরে দৌড়তে শুরু করলো যেদিকে এলিস এগিয়ে গেছে সেই দিকে। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।